যে যে বিষয় থাকবে কম, মানে গঠন সম্পর্কে যে বিষয় থাকবে সেগুলো। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই যে কম্পোজিশনের যে বিষয়বস্তুগুলো থাকবে সেটা হলো টোন, স্টিল লাইফ বা জড়জীবন, প্রতিকৃত বা পোর্ট্রেট বা মুখমণ্ডলের যে ছবি সেটা। আর সর্বশেষ যেটা থাকবে সেটা হলো ফিগার কম্পোজিশন। যে টোনটা হচ্ছে কি, যে আমরা কোনো কিছু আঁকতে গেলে, কোনো বস্তু বা কোনো জীব আঁকতে গেলে আলো ছায়া যে যেটা প্রকাশ করি সেটাই হলো টোন। আলো ছায়া দিতে গেলে যে রেখাগুলো দেওয়া হয় আর কি, দেখা যাচ্ছে নর্মালি আমি একটা একটা বল আঁকবো, দেখা যাচ্ছে নর্মালি বলটা এরকম দেখতে হয়, কিন্তু এটার আলো ছায়া দিতে গেলে আমি বিভিন্ন রকম টোন দিয়ে দিতে পারি। দেখা যাচ্ছে নর্মালি টোন থাকে হলো তিন প্রকার মূলত। টোন তিন প্রকার। এক হচ্ছে ক্যারেক্টার টোন, সিলভার টোন, আর তিন হচ্ছে মোনোটোন। তো ক্যারেক্টার টোনটা কেমন, দেখা যাচ্ছে এটা হলো বল, বলটা দেখা যাচ্ছে গোলাকৃতি, তাহলে আমি যদি এভাবে যদি টোন দিয়ে থাকি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে গোলাকৃতি তো বলটা, তো আমি যদি স্কেচটা এভাবে গোলাকৃতি ভাবে করি, এভাবে আলো ছায়া তো থাকবে এক সাইডে, যদি আমি লাইট ধরি তাহলে অন্যদিকে অবশ্যই ডার্ক থাকবে। আমি লাইটটা যদি এভাবে ডান পাশ থেকে ধরি তাহলে বাম সাইডে অবশ্যই ডার্ক থাকবে। সেক্ষেত্রে যদি বলটা গোল বলে আমি গোল গোল করে টোন দিয়ে থাকি, সেটা হলো ক্যারেক্টার টোন। তা সিলভার টোনটা কেমন, সিলভার টোনটা হলো এমন যে এই যে আলো ছায়ার যে রেখাগুলো সেটা যদি আমি 45 ডিগ্রি কোণে দিয়ে থাকি, 45 ডিগ্রি কোণে, যে টোনটা দিব সেটাই হলো সিলভার টোন। তাহলে সিলভার টোনটা কি বুঝতে পেরেছেন, যে মানে বা আলো ছায়া প্রকাশ করতে গেলে যে টোনটা দেওয়া হয় সেটা হলো সিলভার টোন।
তাহলে সিলভার টোনটা কি বোঝা গেছে? বুঝতে পারছেন যে সিলভার টোনটা কি? আর হ্যাঁ শুন, আরেকটা হলো মোনোটোন। মোনোটোনটা কি? আমার মনে যেমন চাই আমি সিলভার টোন কিংবা ক্যারেক্টার টোন, এই দুটো টোন ব্যবহার না করে আমার যেমন খুশি আলোচনায় আমার বোঝাতে পারলেই হলো, সেটাই হলো মোনোটোন। দেখা যাচ্ছে আমি সিলভার টোন দিলাম বা ক্যারেক্টার টোন, দুটো মিক্সড করে যেটা দিলাম, বা মনের মতো করে যে কোনো দিক দিয়ে আমি আলোচনায় দিলেই, প্রকাশ করতে পারলেই হলো আলো ছায়াটা। দেখা যাচ্ছে এইভাবে যদি হয়, ছায়াটা এরকম পড়ে। ক্যারেক্টার টোনও থাকলো, সিলভার টোনও থাকলো, জাস্ট আলো ছায়া আমাকে বোঝাতে পারলেই হলো, সেটাই হলো মোনোটোন। মানে মনের মতো করে, যেমন খুশি তেমন করে ছায়া বোঝাতে পারলেই হলো, সেটাই হলো মোনোটোন। তাহলে টোনটা কি বুঝতে পেরেছি আমরা? কথা বলতে হবে না তাহলে হলো, টোন হলো কত প্রকার? তিন প্রকার: ক্যারেক্টার টোন, সিলভার টোন আর মোনোটোন। ক্যারেক্টার টোনটা কি? যে কোনো বস্তুর ক্যারেক্টার অনুযায়ী আলো ছায়া প্রকাশের জন্য যে স্কেচটা করা হয়, সেটাই হলো ক্যারেক্টার টোন। সিলভার টোনটা হলো 45 ডিগ্রি কোণে আলো ছায়া প্রকাশের জন্য যে স্কেচটা করা হয়, সেটা হলো সিলভার টোন। আর মোনোটোনটা হচ্ছে, হ্যাঁ, মনের মতো করে আমাকে, দেখা যাচ্ছে আমি নিয়ম না মেনে এই ক্যারেক্টার অনুযায়ী না দিয়ে, সিলভার টোন না দিয়ে, যে কোনো ভাবে আমার আলো ছায়া প্রকাশ করতে পারলেই হলো, সেটাই হলো আমার মোনোটোন। মানে যে কোনো বস্তু বা জীব আঁকতে গেলে, মানে স্কেচ করতে গেলে আমরা এই তিন প্রকার টোন ইউজ করে স্কেচ করি। মানে যারা সবাই লিখেছে ক্লাস শেষে লিখে নিয়েন, তা নাহলে তো পিছিয়ে যাব, কারণ এগুলো না মুছলে আমি অন্যটা আমি মানে এগোতে পারছি না। একটা ফটো তুলেও নিতে পারেন, সময় সেভ হবে আপনার। তাহলে টোনটা কমপ্লিট হলো। স্টিল লাইফ কি? জড় জীবন। জড় জীবন ধরতে গেলে কি, যেটার জীবন নাই সেটাই তো জড় জীবন। তো নর্মালি যদি আমি একটা বোতল আঁকি, নর্মালি বোতল, বোতল বলি, চায়ের কাপ বলি, দেখা যাচ্ছে হয়তো কোনো প্রকার ফল হতে পারে, ফল, বিভিন্ন প্রকার ফল। তো একটা বোতল আঁকতে গেলে নর্মালি কিছু নিয়ম আছে, যে দেখা যাচ্ছে বোতলটা আমি আঁকতে পারি বলে আমি সহজে এভাবে আঁকতে পারি। যদি আমার নিয়মটা জানা না থাকে, যে ছবি আঁকার যে গঠন, কম্পোজিশন, সেটা যদি জানা না থাকে, তাহলে কি আমি একবারে এরকম আঁকতে পারবো? পারবো না। তাহলে সহজে আঁকতে গেলে আমার কেমন করে আঁকতে হবে? দেখা যাচ্ছে নর্মালি আমি প্রথমে একটা রেখা দিয়ে নিলাম, এটা দেখা যাচ্ছে আমি একটা বোতলের মাঝখান ধরলাম। সেক্ষেত্রে পাশাপাশি এই যে মুখের অংশটা,
এটা অংশ থাকলো, এই অংশটা গেল। এবার এই পাশের অংশটা, এখান থেকে এই পাশের অংশটা বোঝানোর জন্য নর্মালি আমি আরো রেখা দিলাম। সিপিটার জন্য আমি এতটুকু জায়গা নিতে পারি। এই যে গলার এই অংশটা, এটার জন্য আমি এইভাবে রেখা দিয়ে নিলাম। মিডিলের যে অংশটা এভাবে নিলাম, আর নিচের যে তলার অংশ এভাবে ভাগ করে নিলাম। এরপর এটাই কিন্তু গঠন। ওই যে ফিগার যেমন করে এঁকেছিলাম, একটা ফরম্যাট, একটা ফর্মে রেখে তারপর ডিটেলসে গেছিলাম, তো বোতল রাখতে গেলেও এরকমই আমি কিছু নিয়ম ফলো করতে পারি। তো এখান থেকে দেখা যাচ্ছে আমি এই অংশে সিপির উপরের অংশ দিয়ে নিলাম। কারণ আপনারা তো বেশিরভাগ সময় পেন্সিল দিয়ে আঁকবেন, সহজে ইরেজ করে নিতে পারবেন এইগুলো। এই অংশটা আঁকলাম। এরপর এখান থেকে একটু ছোট হয় নিচের অংশটা, তারপর এখান থেকে ঘুরিয়ে অর্ধবৃত্তের মতো। এরপর এটা তো সোজা হয় না, অবশ্যই বোতলটার থিকনেস থাকে, হয়তো সেটা চার কোণা হতে পারে বা গোল যে শেপ যেটা, সেটা বোঝানোর জন্য এই রেখাগুলো সোজা থাকলে হবে না, এটা যেমনটা হয় সেই অনুযায়ী আমি ঘুরে দেবো। দেখা যাচ্ছে বোতলটা গোল, সেক্ষেত্রে এভাবে শেপটা তো আমাকে বোঝাতে হবে যে এটা গোল কি চার কোণা কি তিন কোণা, সে অনুযায়ী আমাকে রেখাটা দিতে হবে। তাহলে আমি যে রেখাটা দিচ্ছি তাহলে আমার ক্যারেক্টার অনুযায়ী দিচ্ছি যে এটা গোলাকৃতির। তারপর নিচের অংশটা হয়তো একটু চাপা থাকলো, দেখা যাচ্ছে এটা কি কোকা কোলা। তাহলে নিচের এই মধ্যখানে যে অংশটা এখানে একটু চাপা আছে, তাহলে আমি সেটা এঁকে নিলাম এভাবে। তারপর নিচের অংশটা, তারপর বাকি যে রেখাগুলো আমার লাগবে না সেটা আমি ইরেজ করে নিলাম। যদি একবারে এভাবে পারা যায় তাহলে ভালো, আর না পারলে আমার এই নিয়মটা অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে, যে এই মুখটি বরাবর একটা একটা শেপ নিলাম আর বডির পুরো শেপটা নিয়ে, এরপর আমি আরো ধীরে ধীরে আরো ডিটেলসে যেতে পারি যেখানে যেমনটা থাকে। দেখা যাচ্ছে একটা স্টিকার থাকলো, আলো ছায়া থাকে। তাহলে টোন এবং যে স্ট্রাইপ আকার যে গঠন নিয়ম, সেটা কি বোঝা গেল? একবারে যদি আমি আঁকতে না পারে তাহলে আমাকে অবশ্যই গঠন অনুযায়ী আগে ফর্ম এঁকে তারপর বাকিটা এঁকে নিয়ে ডিটেলসে যেতে হবে। আমি একটা চায়ের কাপ আঁকবো। চায়ের কাপটা আমার দেখা যাচ্ছে অনেক সময় লম্বাটে হয়, একটু নিচের দিকের অংশটা একটু ছোট থাকে, তাহলে আমি একটু কোন আকৃতি রেখে নেবো এভাবে।
নিচের দিকটা একটু ছোট করে নিব, যে কোনো মাপের আমি রেখা নিয়ে নিলাম। এরপর একটা ভাগ করলাম, এবারে এখানে উপরের অংশ, নিচে একটা ছোট অংশ থাকলো, যে পুরুত্ব যেটা নিচের অংশ। এরপর আমার হ্যান্ডেল বারটা কত দূরে যাবে সেভাবে আমি এঁকে নিতে পারি। এটা থেকে কিভাবে 4 কাপ আঁকা সম্ভব? এই যে মুখের অংশটা আমি, হ্যাঁ মানে ফর্মটা আমি এঁকে নিলাম যে কেমনটা হতে পারে, চাই 4 কাপটা নিচের দিকে একটু ছোট, হ্যান্ডেল বারটা এত দূরত্ব থাকতে পারে, একদম পুরোটাই আমি এঁকে নিলাম। এরপর আমি নির্দিষ্ট অংশটা এঁকে নিয়ে তারপর আমি বাকিটা ইরেজ করে দিব। 4 কাপের মুখের অংশটা এঁকে নিব। দেখা যাচ্ছে আমি রেখাটা যদি দিই মাঝখান থেকে, তাহলে উপরের অংশটা দিলাম, নিচের অংশটা একটু বড় থাকবে, হয়তো 1 সুতা হয়তো বড় থাকতে পারে, কারণ যে নিয়মটা আছে যে পার্সপেক্টিভ ছবি আঁকার একটা নিয়ম। তো এটা যদি 2 ভাগ করা হয় তাহলে এটা থেকে এটা একটু দূরের কারণে এটা অবশ্যই একটু ছোট থাকবে। এবং গ্লাসের তো একটা পুরুত্ব আছে, এই কাঁচের একটা পুরুত্ব আছে, সেটাকে আমাকে সেটাও দিয়ে দিতে হবে। এরপর এটা মুছে দিলাম, তাহলে উপরের অংশ হয়ে গেল। এবার এখান থেকে এইটুকু দিলাম, পুরো বডি শেপটা এঁকে নিলাম। এবং গ্লাসের নিচে একটা পুরুত্ব থাকে, দেখা যাচ্ছে সেটা ওয়েট ব্যালেন্সের জন্য, যে একটু নিচের দিকটা একটু ভারী করার জন্য এই অংশটা একটু থিকনেসটা বেশি থাকলো। এরপর বাকিটা ইরেজ করে নিলাম। এবার হ্যান্ডেল বারটা আমি নর্মালি এখান থেকে এইভাবে, তারপর এগুলো মুছে ফেললাম। এই ফর্ম এঁকে নিলে হবে কি, যে আমার কম বেশিটা হবে না, গঠনটা ঠিকঠাক মতো থাকবে। এরপর আমি ডিটেলসে যেতে পারি, দেখা যাচ্ছে আমার এখানে একটা নকশা থাকতে পারে, নকশাটা আমার মূল বিষয় না, আগে আগে আমার গঠনটাকে ঠিকঠাক থাকতে হবে, তারপর নকশা আমি এর ভিতরে দিয়ে দিতেই পারি। এই যে হ্যান্ডেল বারটার এটারও একটা পুরুত্ব আছে সেটা, হ্যাঁ শুন। এরপরে ফর্মটা আমার যখন ঠিক হয়ে যাবে তখন আমি ইচ্ছা মতো ডিটেলসে যাব, তখন পরিমাপটা ঠিক থাকবে। ঠিক আছে, এভাবে ডিটেলসে যেতে হবে। এরপর দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ফল বা ফুল, যাই হোক কিনা কেন, নর্মালি দেখা যাচ্ছে আমি যদি আঙুর আঁকি, একটা ফর্মে আমি এঁকে নিলাম, আঙুরের থোকাটা কেমন হয়, দেখা যাচ্ছে উপরের দিকে বড় থাকে, নিচের দিকে একটু ছোট হতে থাকে, নর্মালি এরকম হয়তো দেখা যায়। তো এর ভেতরে দেখা যাচ্ছে আমি এখান থেকে আঙুর আঁকা শুরু করলাম, এইভাবে একটা ফর্ম আমি এঁকে নিব, তারপর আঙুরগুলো আঁকবো এবং এর বাইরে যেন না যায়, তাহলে সাজানোটা আমার সহজ হবে। কিন্তু এগুলো না দিয়ে যদি আমি আঁকতে থাকি তাহলে সাজানোটা একটু কঠিন হয়ে যাবে, যাবে কিন্তু একটু কঠিন হয়ে যাবে তখন।
আর দুটো একটা বাইরে যেতেই পারে ভালো লাগানোর অর্থে, আমি দুটো একটা বাইরে দিয়ে দিতেই পারি এভাবে। এরপর আমি বাকিটা ইরেজ করে নিলাম। এটাই তো গঠন, যে একটা আঙুরের থোকার গঠন। তো আমি যদি একটা ফর্ম দিয়ে নিই তাহলে কি সহজ হবে না? আমি যদি গঠনটা যদি আউটলাইন যদি না করে নিতাম তাহলে কি এটা কি এতটা সহজ হতো? হতো না। এরপর দেখা যাচ্ছে আমি একটা কাণ্ড দিলাম, দুটো পাতা দিলাম। নর্মালি দেখা যাচ্ছে আমি একটা আনারস আঁকবো। আনারস আঁকতে গেলে আনারসটা কেমন হয় দেখতে? একেবারে গোলাকৃতিও নয়, এবার চার কোনাও নয়। তাহলে শেপটা কেমন হবে? এরকম। মানে এটা কি চার কোনা মনে হচ্ছে? মনে হচ্ছে না, আবার গোলাকৃতিও মনে হচ্ছে না। তাহলে এই শেপটা যখন আমি এঁকে নেবো তাহলে সহজ হবে কেমন? নিচের অংশটা আমি এঁকে নিই, দেখা যাচ্ছে নিচে পাতা থাকে, পাতার মতো এরকম দিয়ে নিলাম, কাণ্ডটা থাকলো। এবার এখানে ভি এর মতো দিয়ে নিব অংশটা। এবার এখান থেকে এভাবে এই যত উপরের দিকে যায় পাতাগুলো তো একটু ছোট হয়, এভাবে নিলাম। এরপর ডিটেলসে গেলে দেখা যাচ্ছে এখানে একটু খাঁজ কাটা থাকে পাতাতে, সেটা দিলাম। তাহলে আমার মূল বিষয় কি? গঠনটা ঠিক রাখতে হবে, তারপর ডিটেলসটা এমনিতেই সহজ হয়ে যাবে। এরপর ভেতরের অংশগুলো আনারসের চোখের মতো থাকে না, এরকম করে নিলাম। এরপর আমি কি করি, এইটার থেকে আমি ডিটেলস করব, দেখা যাচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মতো করে দিয়ে দিব। সবগুলো যদি সেকেন্ড ব্র্যাকেটের মতো করে দিই, দেখা যাচ্ছে এখানে অর্ধেকটা আমার দরকার, এখানে অর্ধেকটা দিব। সাইডে অর্ধেকটা লাগবে কিন্তু মাঝখানের দিকটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েই যাবো সবগুলো। তাহলে কোনো ফল বা কোনো বস্তু এগুলো আঁকতে গেলে গঠনটা তো কাজে লাগে নাকি? একবারে আমি আঁকতে পারি, কিন্তু যদি আমি গঠনটা জানা থাকে যে আমার গঠনটা কেমন হয়, কোন ধরনের, তাহলে বিষয়টা আরো সহজ হয় না? এরপর দেখা যাচ্ছে আমার অপ্রয়োজনীয় দাগগুলো তারপর আমি ইরেজ করে নিব। দেখা যাচ্ছে আমি একটা আপেল আঁকবো। আপেল আঁকতে গেলে নর্মালি একটা ফর্ম আমি টি এর মধ্যে দিয়ে নিলাম। দিলাম তো, এবার এখান থেকে শুরু করলাম, এখান থেকে এখানে দিলাম এই, এখান থেকে ঘুরে এই আসলো, এরপর এখান থেকে এই। এটা কিন্তু একটা গঠন, এটা লম্বাটে হলো না, গোল হলো না, এরকম। এরপর বাকি আমার অপরিজনীয় দাগগুলো আমি মুছে নিব। এরপর বোটার অংশ দিলাম। এবার সৌন্দর্যের জন্য একটু পাতা দিয়ে দিলাম, একটাও দিতে পারি, দুটোও দিতে পারি।
এবারে এই আলাদা আলাদা ফলগুলো যদি আমি বলি যে একটা ফলের ঝুড়ি আঁকুন, সেক্ষেত্রে কি হবে, কিভাবে সাজাতে হবে সেটাই শেখাবো। কি পেছনে পড়ে গেছেন? কোনটা? আপেলটা? দেখেন আমি যখন একটা ফলের ঝুড়ি আঁকবো, সেক্ষেত্রে তখন কম্পোজিশনটা কেমন হবে? কারণ ফলের ঝুড়িতে ফলগুলো যখন থাকে তখন কিন্তু পুরোটা দেখা যায় না, যেমন আঙুরের থোকা, আনারস, আপেল, এগুলো কিন্তু পুরোটা তখন দেখা যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে কেমন হতে পারে, দেখা যাচ্ছে আঙুরের থোকাটা আমার ঝুড়ির ভেতরে থাকলো, কিছুটা বাইরেও থাকলো। একটা হ্যাঁ, ঝুড়িটাকে এঁকে নিতে হবে। দেখা যাচ্ছে আমি আপেলটা তখন কিভাবে আঁকবো, ঝুড়ির ভিতরে তো কিছুটা ঢুকে গেল, নর্মালি আমি এখানে একটা টিয়ে দিয়ে নিলাম হালকা কাত করে। নিয়ম একই, কিন্তু একটু গঠনটা অন্যরকম ভাবে। ফল ঝুড়িতে রাখলে তো একটু আঁকা বাঁকা হতেই পারে, নর্মালি এরকম থাকলো। হ্যাঁ, মানে কিছুটা বাইরে থাকার জন্য এটা হচ্ছে, দেখা যাচ্ছে আমি এখান থেকে এদিকে বাড়িয়ে দিলাম, এইখান থেকে মুছে গেল। কিছুটা ভিতরে থাকলো, কিছুটা বাইরে থাকলো। এই যে আপেলটা এখানে আমি আঁকবো, তাহলে ঝুড়ি ভিতরে দেওয়ার জন্য টিটা ভিতরে গেল। আমি টি না দিয়েও আঁকতে পারি, কিন্তু গঠনটা আমার ঠিক রাখার ক্ষেত্রে ফার্স্ট টাইম আমি এভাবে এঁকে নেব। এবার অপ্রয়োজনীয় দাগগুলো মুছে নিলাম। আমি পুরোটা দেখলাম যে স্বচ্ছভাবে দেখি যে একটা ক্রিস্টাল ঝুড়ি, যে পাশাপাশি পুরোটাই দেখা যাচ্ছে এরকম। এরপর দেখা যাচ্ছে আনারসের নিচের অংশটা এরকম ছিল, এবার উপরের অংশটা, এরপর ডিটেলস একটু এঁকে দিলাম। এটা লাগবে না বলে আমি আগের থেকে মুছে দিচ্ছি। কিন্তু ফার্স্ট টাইম আমার আঁকার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমি এভাবে এঁকে নিতে পারি, টি দিয়ে এঁকে নিলাম একটা আনারসের যে ফর্মটা থাকে, গোলও নয় চারকোনা নয়, এরকম করে ফর্ম এঁকে নিয়ে তারপর আমি আঁকবো। এরপর এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা দিব নিচ থেকে, নিচ থেকে শুরু করে উপর দিকে যাব আমি। এখানে ঝুড়িটা মানে ভেতরটা বোঝানোর জন্য আমি ডার্ক করে দিলাম, সাইডে দিলাম। দেখা যাচ্ছে এখানে একটা ফল আছে, ফলের ভেতরে ডার্ক করে দিলাম, তাহলে ফলটা এবং ঝুড়ি থেকে এইভাবে আলাদা করে সহজে আলাদা করা যাবে। ফলের ঝুড়িতে আরো ফল থাকতে পারে, দেখা যাচ্ছে নর্মালি পেঁপে থাকলো,
পেঁপেটা দেখা যাচ্ছে নর্মালি এরকম হয় দেখতে। দেখা যাচ্ছে আমি বোটাটা দিলাম, তাহলে ঝুড়ির ভেতরে যখন থাকবে তখন অবশ্যই ভেতরের দিকে অংশটা ঢুকে থাকে। নর্মালি আমি দেখা যাচ্ছে এইভাবে আঁকলাম। হয়তো দুই একটা চেরি ফল দিতে পারি। এটাই হলো স্টিল লাইফ। দেখা যাচ্ছে আমরা সামনের যে কোনো বস্তু রেখেও আঁকতে পারি, কিংবা মনের মতো করে কল্পনায় আমরা আঁকতে পারি। এটাই হলো জড় বস্তুর গঠন নিয়ম। এ পর্যন্ত হয়েছে আবার।